আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, শুভ সন্ধ্যা। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেল ইনানির সরাসরি অনুষ্ঠান পর্যটক শীর্ষক ভাবনা অনুষ্ঠানে আমাদের ইনানি স্টুডিওতে উপস্থিত হয়েছেন কক্সবাজার জেলা জাতীয় পার্টির সম্মানিত সদস্য সচিব ও ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সাবেক সম্মানিত সভাপতি, বর্তমান প্রধান উপদেষ্টা, বিশিষ্ট পর্যটক উদ্যোক্তা জনাব মফিজুর রহমান। আমরা এখন তার মুখ থেকে শুনব কক্সবাজারের শীর্ষ পর্যটক ভাবনা নিয়ে কিছু কথা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন সরাসরি ওনার কাছ থেকে কক্সবাজারের পর্যটক ভাবনা নিয়ে যে কথা শুনবো তার কাছ থেকে। সবাইকে শুভ সন্ধ্যা। চ্যানেল ইনানির কাছে আমি কৃতজ্ঞ। চ্যানেল ইনানি অনেক দিন যাবৎ এই পর্যটন শিল্পকে নিয়ে কাজ করে যাচ্ছে। বিশেষ করে পর্যটনের অন্যতম স্তম্ভ ইনানি পাথুরি বীচ তৎসংলগ্ন পর্যটন এলাকায় যে স্পটগুলো রয়েছে, যে দর্শনীয় স্থানগুলো রয়েছে, সেই সকল স্থানকে ভ্রমণ পিপাসু মানুষের কাছে পরিচিত করার জন্য, বিশ্বের মানচিত্রে পরিচিত করার জন্য চ্যানেল ইনানি যে অনন্য ভূমিকা রাখছেন তার জন্য চ্যানেল ইনানির কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে আপনারা যারা এই লাইভ অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভ সন্ধ্যা এবং সালাম জানাচ্ছি। কক্সবাজার একটি অপার সম্ভাবনাময়ী পর্যটন শিল্প। কক্সবাজারের যে নৈসর্গিক পরিবেশ, উর্বর প্রকৃতি, সমৃদ্ধ পর্যটন, সব কিছু মিলেই প্রকৃতি আমাদেরকে প্রাণ খুলে উপহার দিয়েছে একটি পর্যটন স্তম্ভ। প্রকৃতির নেশায় ছুটে এসে যে সকল পর্যটক কক্সবাজারকে সান্নিধ্যে পেতে চাই তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি কক্সবাজারে ভ্রমণ করার জন্য। আপনারা জানেন পৃথিবীর অনেক রাষ্ট্র, অনেক দেশ এই পর্যটনকে প্রধান উৎপাদনকারী রাজস্ব হিসাবে শনাক্ত করে পর্যটন শিল্পের উপর নির্ভর করে অনেক রাষ্ট্র তাদের জাতীয়ভাবে রাষ্ট্র পরিচালনা করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশ স্বাধীন করার পর পর্যটন কর্পোরেশন প্রতিষ্ঠান সৃষ্টি করে বাংলাদেশকে একটি অপার সম্ভাবনাময়ী পর্যটন খাত হিসেবে উল্লেখ করেছিল। জাতির জনক শেখ মুজিবুর রহমান কক্সবাজার শৈবালস্থ সাগরিকা রেস্টুরেন্ট উদ্বোধন করে বালিয়াড়ি সমুদ্র সৈকতকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করার জন্য সারি সারি জাউ বাগান রোপণ করে এই শিল্পকে আরো ত্বরান্বিত করতে চেয়েছিল। একইভাবে যে সকল সরকার ইতিমধ্যে বাংলাদেশ শাসন করেছে
তারা নিঃসন্দেহে এই কক্সবাজার পর্যটন শিল্পকে তাদের দৃষ্টিকোণ থেকে বিচার করেছে। আমরা অত্যন্ত গর্বিত, অত্যন্ত আনন্দবোধ করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই কক্সবাজারকে একটি শিল্প হিসেবে বিবেচনা করেছেন। উনি অপর সম্ভাবনাময়ী এই পর্যটন শিল্পকে এটি জাতীয় শিল্প হিসেবে রূপান্তরিত করার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। ওনার যে স্বপ্ন, ওনার যে চেতনা, এই কক্সবাজারকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য উনি সামগ্রিকভাবে বিভিন্ন কর্তৃপক্ষ, বিভিন্ন বিভাগ, বিভিন্ন মন্ত্রণালয় কর্তৃক ক্রমান্বয়ে বিভিন্ন প্রস্তাবনা গ্রহণ করেছেন। আমি কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে এই পর্যটন নগরী কক্সবাজারকে ঢেলে সাজানোর জন্য 1,00,000 কোটি টাকার উপরে কার্যক্রম চালাচ্ছেন। তার মধ্যে পর্যটন খাত হচ্ছে অন্যতম। আমরা যারা পর্যটন শিল্প নিয়ে কাজ করি, আমরা যারা পর্যটন শিল্প নিয়ে ব্যবসা করি, তারা প্রত্যেকেই বর্তমান সরকারকে সহযোগিতা করার জন্য নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখছি। আপনারা জানেন কক্সবাজারে 120 কিলোমিটারের উন্মুক্ত বালিয়াড়ি সমুদ্র সৈকত রয়েছে। নাজিরার টেক থেকে শাহপুরীর দ্বীপ পর্যন্ত যে অনন্য সুন্দর প্রকৃতি, তার মধ্যে 80 কিলোমিটারের পাহাড়, তার সাথে সমুদ্রের যে আলিঙ্গন, যে অপরূপ দৃশ্য, পৃথিবীতে এই জাতীয় প্রাকৃতিক দৃশ্য বিরল। আপনারা দেখতে পাবেন যারা পর্যটনের উপর নির্ভর করে রাষ্ট্র পরিচালনা করে, তারা শুধু আর্টিফিশিয়াল স্ট্রাকচারের উপরে পুঁজি করে একটা পণ্য হিসেবে ব্যবহার করে। যেমন আপনি যদি পার্শ্ববর্তী রাষ্ট্রে ভারতকে চিন্তা করেন, ভারত আগ্রার তাজমহলকে সামনে রেখে পর্যটন বিকশিত করার চেষ্টা করেন। আপনি যদি মিশরের দিকে তাকান, তাহলে পিরামিডকে সামনে রেখে পর্যটককে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। আপনি যদি চীনের দিকে তাকান, চীনের প্রাচীরকে সামনে রেখে পর্যটন শিল্প বিকাশে উদ্যোগী হয়ে পড়েন। ভ্রমণ পিপাসু পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করেন। কিন্তু আমাদের যে প্রাকৃতিক সম্পদ, আমাদের যে সৌন্দর্য, যে অপরূপ বাংলা, এই প্রাকৃতিক দৃশ্যগুলা সামনে রেখে আমরা তাদের চাইতে আরো সুন্দরভাবে একটি টেকসই পর্যটন শিল্প হিসেবে আমরা গ্রহণ করতে পারি। কক্সবাজার, আমরা যারা পর্যটনের উপর কাজ করি, আমরা শুধুমাত্র 4 কিলোমিটার সমুদ্র সৈকতকে ব্যবহার করেছি। 120 কিলোমিটার সমুদ্র সৈকতকে পর্যটন খাতে, পর্যটন ক্ষেত্রে আনয়নের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়নি। কোনো প্রকল্প গ্রহণ করার ক্ষেত্রে, প্রকল্প বাস্তবায়ন করার ক্ষেত্রে পর্যটনের সাথে সাংঘর্ষিক হচ্ছে কিনা সেই বিষয়ে তদারকি করার জন্য কোনো সংস্থা, কোনো প্রতিষ্ঠানকে আমরা চোখে দেখি না। যদি প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে হয়, যদি পরিবেশ রক্ষা করতে হয়, তাহলেই পর্যটন টেকসই হয়। আপনি এই নৈসর্গিক পরিবেশ যদি রক্ষা করতে চান, তাহলে পরিবেশ রক্ষা করতে হবে। পৃথিবীর সকল পর্যটন নগরীতে যে সকল রাষ্ট্র আমাদের চাইতে পিছিয়ে ছিল পর্যটন শিল্প খাতে, তারা আজকে আমাদেরকে অতিক্রান্ত করে যাচ্ছে, আমাদেরকে অতিক্রম করে যাচ্ছে। এখানে বাধা হয়ে দাঁড়িয়েছে
বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়হীনতার অভাব রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সদিচ্ছা রয়েছেন, উনি পর্যটন খাতকে উন্নয়ন করতে চাচ্ছেন, কিন্তু প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে, প্রকল্প গ্রহণ করার ক্ষেত্রে পর্যটনের সাথে সাংঘর্ষিক হচ্ছে কিনা সেই দিকগুলা বিবেচনা করা হয় না। প্রাথমিক সমীক্ষা ছাড়া, কোনো জরিপ ছাড়া মহাপ্রকল্পগুলো গ্রহণ করা হয়, যার কারণে পর্যটন শিল্পের সাথে সাংঘর্ষিক হচ্ছে। আমি একটি উদাহরণ দিয়ে বলতে চাই, বর্তমান যে স্থিতি জায়গায় বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দর করা হচ্ছে, সেই বিমানবন্দর কোনো সমীক্ষা ছাড়া স্থিতি জায়গার মধ্যে রানওয়েকে দীর্ঘ করা হয়েছে। ওখানে যারা জলবায়ু উদ্বাস্তু ছিল তাদেরকে অন্যত্র সরানো হচ্ছে, তাদের জন্য আলাদা একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। অথচ যেখানে উদ্বাস্তুদের জন্য আজকে ফ্ল্যাট বাড়ি করা হয়েছে, মহাপ্রকল্প গ্রহণ করা হয়েছে, সেইখানে এখন থেকে প্রায় 8 বছর আগে সমীক্ষা করে কুরুশকুল এবং চৌফুল্লুন্ডি মিলে একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর করার সমীক্ষা হয়েছিল। অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে, সেই সকল সমীক্ষাকে উল্টে দিয়ে বর্তমান জায়গায় রানওয়ে করা হচ্ছে। আমি আন্তর্জাতিক মানের বিমানবন্দর একটি পর্যটন নগরীর জন্য অপরিহার্য বিষয়, কিন্তু যেখানে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরকে পদ্মার চড়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছে, সেখানে শহরের মধ্যে যেই 4 কিলোমিটার সমুদ্র সৈকত আমরা ব্যবহার করছি, তার লাগোয়া এই বিমানবন্দর আজকে কর্মকাণ্ড শেষ পর্যায়ে। হয়তো দেখা যাবে এখন থেকে 4 বছর আগে যখন এই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছিল, তখন আমরা আবেদন করেছিলাম পুনর্বিবেচনা করার জন্য। হয়তো এমন সময় আসবে এই আন্তর্জাতিক বিমানবন্দর পর্যটনের জন্য সাংঘর্ষিক হবে, পরিবেশের জন্য বিপর্যয় হবে, হয়তো অন্যত্র সরাতে হবে। এভাবে ক্রমান্বয়ে পরিকল্পনা করার ক্ষেত্রে, প্রকল্প বাস্তবায়নের করার ক্ষেত্রে ভালোভাবে সমীক্ষা পর্যবেক্ষণ করা হয়নি। 2009 সালে জাতীয়ভাবে পর্যটনকে শিল্প হিসেবে ঘোষণা করা হয়েছিল। তারপরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো যেই পরিকল্পনা, যে মাস্টার প্ল্যান কক্সবাজারকে নিয়ে করার কথা ছিল, সেটি হয়নি। যার কারণে যে অবস্থায় ছিল, বিচ্ছিন্নভাবে নিজ নিজ প্রয়োজনে বিভিন্ন দালান ঘর নির্মাণ করে আজকে কক্সবাজারের এই 4 কিলোমিটার মধ্যে একটি কংক্রিটের শহর হিসেবে পরিণত হয়েছে। আপনি টেকসই পর্যটন, পরিবেশ বান্ধব যদি করতে চান, তাহলে নিঃসন্দেহে অবশ্যই আমার সাথে একমত হবেন যে ইকো ট্যুরিজম প্রকল্পের মধ্যে টেকসই এবং পরিবেশ বান্ধব পর্যটন করা যায়। আপনি মেরিন ড্রাইভ করা হয়েছে, কলাতলি থেকে শুরু করে শাহপুরীর দ্বীপ পর্যন্ত। এই মেরিন ড্রাইভের উভয় পাশে 120 কিলোমিটারের মধ্যে 80 কিলোমিটার পাহাড়, যে পাহাড় এখন অনেকাংশে বলতে গেলে বেদখলে চলে গিয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর 2016 এবং 2017 সালে যে স্বপ্ন নিয়ে, যে বিশ্বাস নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারে তথা পুরো বাংলাদেশে পর্যটন বৎসর ঘোষণা করেছিলেন, সেটা যথাযথভাবে আমরা উপলব্ধি করতে পারিনি। কক্সবাজারকে বিশ্ব দরবারে পরিচিত করার জন্য কক্সবাজারের কৃষ্টি, সংস্কৃতি, কক্সবাজারের পণ্য, কক্সবাজারের প্রকৃতি সবকিছুকেই উপস্থাপন করার জন্য
বিশ্বের দরবারে উপস্থাপন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এই 2টি বছরকে পর্যটন মৎস্য হিসেবে ঘোষণা করেছিলেন। আমরা ছোট্ট একটি কার্নিভালের মধ্য দিয়ে অথবা একটি র্যালির মধ্য দিয়ে অথবা কয়েকটি ওপেন এয়ার কনসার্টের মধ্য দিয়ে সেই পর্যটন বৎসর শেষ হতে দেখি। সেদিন পর্যটন বৎসর ঘোষণা করার পরে তৎসংশ্লিষ্ট মন্ত্রণালয় কক্সবাজারকে নিয়ে যদি ভাবতেন, যদি আর্জেন্টিনার মতো অন্যান্য দেশের মতো কার্নিভালের দিকে তাকাতেন, তাহলে আজকে 2020 সালে এসে কক্সবাজারের পর্যটন হয়তো আরও এক ধাপ এগিয়ে যেত। উন্নয়ন, পরিকল্পনা গ্রহণ, বাস্তবায়ন সব ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। আজকে কয়েকদিন ধরে কক্সবাজারের মানুষের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করছে, হতাশা কাজ করছে। তার একটি কারণ, সেটি হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপ রক্ষা হোক, সেন্ট মার্টিন দ্বীপ এবং তার প্রকৃতি প্রাণ ফিরে পাক, সেন্ট মার্টিন দ্বীপের জীববৈচিত্র্য ফিরে পাক, বিলুপ্ত প্রায় প্রাণীর আবাসস্থল আবার ফিরে আসুক, আমিও সেটা চাই। কিন্তু একটি প্রজ্ঞাপন করে জুম কনফারেন্সের মধ্য দিয়ে শুধুমাত্র 1200 জন পর্যটক স্বয়ংক্রিয় রেজিস্ট্রেশনের মাধ্যমে ভ্রমণ করবে, এই যুক্তি কিভাবে ধারালো, এটার ব্যাখ্যা আমরা খুঁজে পাচ্ছি না। যার কারণে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ কক্সবাজার টুয়াক একটি সাংবাদিক সম্মেলন করেছিল। আমাদের কথা হচ্ছে, সরকার সিদ্ধান্ত গ্রহণ করবেন জনগণের জন্য, সরকার সিদ্ধান্ত গ্রহণ করবেন দেশের জন্য। যদি এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করে ফেলে জনগণের ক্ষতি হয়ে যায়, মানুষের ক্ষতি হয়ে যায়, মানুষের জীবন জীবিকার উপর ব্যাঘাত ঘটে যায়, সেক্ষেত্রে আমার বিশ্বাস জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অবশ্যই হস্তক্ষেপ করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে যারা বসবাস করছে, স্থানীয়ভাবে 15,000 অধিবাসী এখানে রয়েছে। একসময় এই ইউনিয়ন টেকনাফের শাহপুরীর দ্বীপের ইউনিয়নের সাথে একটি ওয়ার্ডে বিভক্ত ছিল। পরবর্তী পর্যায়ে একটি ইউনিয়ন করা হয়েছে। যখন ওয়ার্ডে বিভক্ত ছিল, সেই সময়ে মানুষ ছিল 8,000। 8,000 মানুষ জীবন জীবিকা নির্বাহ করত মৎস্য শিকার করে, সেন্ট মার্টিন দ্বীপ থেকে পাথর উত্তোলন করে, প্রবাল উত্তোলন করে, মাছের প্রজনন স্থান নষ্ট করে ইত্যাদি অনেক পরিবেশ ধ্বংসাত্মক কাজের সাথে লিপ্ত ছিল। যখন পর্যটক যাতায়াত শুরু হলো, টোয়াগের সার্বিক ব্যবস্থাপনায় যখন সেন্ট মার্টিন দ্বীপে জাহাজ চলাচল শুরু হলো, পর্যটক যাওয়া আসা শুরু হলো, তখন স্থানীয় জনসাধারণ তাদের ব্যবসার ধরন পরিবর্তন করলেন, বর্তমানে বাসার পরিবর্তন হলো, মানুষ সচেতন হলো, মানুষ ছোট্ট গড়টিকে একটি অতিথিশালা করলেন, মানুষ বাংলা কথা শুনলেন, বাংলা ভাষা কথা শুনলেন, সংস্কৃতি সম্পর্কে পরিচিত হলো, আচার আচরণ সম্পর্কে পরিচিত হলো, প্রকৃতি সম্পর্কে সজাগ হলো। তখন তারা নিজেরাই নিজ উদ্যোগে এই সেন্ট মার্টিনকে রক্ষা করার জন্য প্রকৃতি প্রেমী হয়ে গেলেন। আমি প্রতি বছর বর্ষাতে যাই, শুষ্ক মৌসুমে যাই, উত্তাল সাগর পাড়ি দিয়ে সেন্ট মার্টিন যাই। সেন্ট মার্টিনের যে মানুষগুলো রোদে ভিজে, রোদে পড়ে, বৃষ্টিতে ভিজে, টর্নেডো, সাইক্লোন,
জলোচ্ছ্বাস ইত্যাদি মোকাবেলা করতে করতে এই সেন্ট মার্টিনকে আঁকড়ে ধরেছে, এই সেন্ট মার্টিনকে বাঁচিয়ে রেখেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, ওখানে নৌবাহিনী রয়েছে, ওখানে বর্তমানে কোস্ট গার্ড রয়েছেন, বিজিপি রয়েছেন। তারা যেমন বহিরাগত আক্রমণ থেকে এই ভূখণ্ড রক্ষার জন্য ভূমিকা রাখছেন, একইভাবে স্থানীয় জনসাধারণ এই দ্বীপটাকে রক্ষা করার জন্য রাত দিন 24টি ঘন্টা তারা সংগ্রাম করে যাচ্ছেন। বর্তমানে এই সেন্ট মার্টিন দ্বীপের শতকরা 60% লোক পর্যটন শিল্পের উপর নির্ভর করে জীবনযাপন করে, বাকি 40% লোক মৎস্য আহরণ করে। আপনি সমুদ্র সীমা বড় করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, সেই সমুদ্র সীমায় যারা নিরাপত্তার ভূমিকা রাখছেন সেন্ট মার্টিন দ্বীপের, সেই জেলেরা আজকে জাল মেরে উত্তাল সাগরের সাথে লড়াই করে একদিকে তাদের জীবন জীবিকা নির্বাহ করছেন, অন্যদিকে তারা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। আমি নিবেদন করব এই সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে আমরা যারা স্টক হোল্ডার রয়েছি, আমরা যারা পর্যটন সেবী রয়েছি, সেবক রয়েছি, দয়া করে আমাদেরকে এই সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক আমাদের সাথে মত বিনিময় করা হোক। আমরা অবশ্যই আপনার নির্দেশের বাইরে নই। এই দ্বীপ বাঁচাতে হবে এবং পর্যটককে আকৃষ্ট করার জন্য এই দ্বীপকে বিশ্ব দরবারে তুলে ধরতে হবে। দুটি পথ আমাদের অবলম্বন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আপনার কাছে সর্বশেষ নিবেদন করব, কক্সবাজারের যে শিল্প, যে অপার সম্ভাবনাময় পর্যটন শিল্প, সেই শিল্পকেন্দ্রিক আজকে যেই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, সেই সকল প্রকল্প যাতে পর্যটনের সাথে সাংঘর্ষিক না হয়, পরিবেশের সাথে সাংঘর্ষিক না হয়, সেদিক লক্ষ্য রাখবেন। আর আপনি জানেন, আমরা কক্সবাজারের 23 লক্ষ মানুষ রয়েছে, 71টি ইউনিয়ন রয়েছে, 4টি পৌরসভা রয়েছে। আমরা আজকে বিপর্যস্ত। এই কারণে উখিয়া টেকনাফের রোহিঙ্গা আসার পরে পর্যটন শিল্পে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, আমাদের পরিবেশের ক্ষতি হয়েছে, আমাদের জীববৈচিত্র্যের ক্ষতি হয়েছে, আমাদের সামাজিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, পারিবারিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের কক্সবাজার শহরে জীবনযাপনের মান বেড়ে গিয়েছে। এই কারণে রোহিঙ্গাদের সেবা দেওয়ার জন্য যে সকল এনজিওরা এসেছেন, প্রত্যেকটা এনজিও এই ছোট্ট শহরটিতে বসবাস করেন। শহর এবং শহরতলিতে প্রায় 5,000-এর মতো ভাড়াঘর নিয়ে তারা বসবাস করছে। এই উচ্চবিলাসী জীবনযাপন তারা যেহেতু অতিবাহিত করছেন, জীবনযাপন নিয়ে তারা চলাফেরা করছেন, একই জীবনের সাথে আমাদের দৌড়াতে হচ্ছে। ওই কারণে আজকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী অনতিবিলম্বে এই রোহিঙ্গাকে এইখান থেকে অন্যত্র সরানোর জন্য, অথবা এই রোহিঙ্গাকে আন্তর্জাতিক চাপ প্রয়োগ করে আমাদের পররাষ্ট্রনীতিকে আরো শক্ত করে আরো জোর তদবির করে এই রোহিঙ্গাকে তাদের দেশে ফেরার ব্যবস্থা করুন, অন্যথায় আমরা হুমকির মুখে পড়ব। আমাদের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, সর্বোপরি আমরা পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আসুন, এই স্বল্প সময়ে আমার বক্তব্য যারা শুনছেন, কথা যারা শুনছেন, আমার বক্তব্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। চ্যানেল ইনানির এই ছোট ছোট ভাইয়েরা যারা সেন্ট মার্টিন, কক্সবাজার, ইনানি, হিমছড়ি, মহেশখালী, বান্দরবন সহ প্রাকৃতিক সম্পদকে সামনে রেখে পর্যটন শিল্পকে বিকশিত করতে চাচ্ছেন, তাদের সফলতা কামনা করছি, সবার দীর্ঘায়ু কামনা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলেন কক্সবাজার জেলা জাতীয় পার্টির সম্মানিত সদস্য সচিব ও তোয়াকের সম্মানিত উপদেষ্টা। কথা বলছিলেন কক্সবাজার পর্যটক শীর্ষক ভাবনা নিয়ে। তো আমাদের এই অনুষ্ঠানটি প্রতি সপ্তাহে একদিন করে এরকম সম্মানীয় ব্যক্তিবর্গদের কাছ থেকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুনি। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের সম্মানিত অতিথি জনাব মফিজুর রহমান। তো দর্শক, সর্বশেষ আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং আমাদের সাথে থাকার জন্য আবারও আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।